বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসের শুরুতেই আমরা একটু জানার চেষ্টা করি গত ক্লাসে যে আমরা আলোচনা করেছিলাম খলিফা হারুন অর রশিদের চরিত্র ও কৃতিত্ব। এই আলোচনা করতে যেয়ে আমরা বার্মাকি শব্দটার সাথে পরিচিত হই। এই বার্মাকিদের ধ্বংস সাধন করেছিল খলিফা হারুন রশিদ। এটা আমরা গত ক্লাসে জানার বা বোঝার চেষ্টা করেছিলাম। এ বিষয়ে একটু আলোচনা হয়েছিল। আজকে আমরা এই বার্মাকি পরিবারের পরিচয় জানবো, উত্থান জানবো ও পতন জানবো। যেহেতু আমরা গত ক্লাসেই একটু আলোচনা করেছিলাম যে বার্মাকি পরিবারের ধ্বংস সাধন, ধ্বংস সাধন যেহেতু হয়েছে, এর উত্থান হয়েছে, পতন কিভাবে হলো সেই বিষয়টি নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, আমরা বিষয়টিকে খুব মানসিক চাপের মধ্যে না নিয়ে ইজিভাবে নেওয়ার চেষ্টা করি। এটা খুব একটা জটিল বিষয় না, এটা কঠিন কিছু বিষয় না, বাংলায় লেখা একটি বিষয়। আর আমি তোমাদের বলছি না যে টিচার, আমি তোমাদের বড় ভাই হিসাবে বা সিনিয়র স্টুডেন্ট হিসাবে তোমাদের সাথে এই বিষয়টি আমরা একটু শেয়ার করি। তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম যে তোমরা একটু এই বার্মাকি পরিবারের পরিচয়, উত্থান ও পতন সম্পর্কে রিডিং পড়ে আসো। অন্তত তুমি যদি রিডিং পড়ে থাকো তাহলে নিশ্চিত যে আমরা যে কথাগুলো এখন বলবো, আলোচনা করব সবাই মিলে, সেটা যদি আনন্দদায়ক হয় তাহলে অবশ্যই আমরা বিষয়টি নিতে পারবো আর নেওয়ার চেষ্টা করি। নেওয়ার চেষ্টা না করলে তো নিতে পারা যাবে না। তোমরা এখন এসএসসি পাস করেছো, আর কয়টা দিন পরে হয়তো ইন্টারও পাস করে যাবে। তোমাদের প্রতি সমাজ, রাষ্ট্র অনেক কিছু আশা করে। সুতরাং বিষয়গুলি একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, যাক, আমরা কথা না বাড়াই, আমরা এই বার্মাকি পরিবারের পরিচয় জানবো, উত্থান ও পতন জানবো। আমরা এখন ক্লাসের দিকে একটু মনোযোগী হই, কেমন? এখানে দেখো, বার্মাকিরা ছিলেন পারস্যের অধিবাসী। এই যে পারস্য দেশটা কোথায়? আমরা অল্প অল্প করে খাবো, ভালো খাবার খাবো, যাতে বারবার আমাদের পেট খারাপ না হয়। আমরা অল্প খাই কিন্তু ভালো খাই, একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমরা প্রথমত বলছি কি, বার্মাকিরা ছিলেন পারস্যের অধিবাসী। তাহলে পারস্য কোথায়? এই পারস্য দেশটা হচ্ছে বর্তমান আধুনিক ইরান। আর তৎকালীন সময়ে পারস্যের রাজধানী ছিল খোরাসান। মনে থাকবে, তৎকালীন পারস্যের রাজধানী ছিল খোরাসান। আর এই খোরাসানের অধিবাসী ছিল হচ্ছে বার্মাকিরা। আমি আবার বলছি, পারস্যের রাজধানী ছিল খোরাসান, আর খোরাসানের অধিবাসী ছিল হলো এই বার্মাকিরা। এই বার্মাকি সম্পর্কে বিস্তর আলাপ আলোচনা করতে, গবেষণা করতে যে জার্মানের একজন ঐতিহাসিক গিলমান, মনে থাকবে তোমাদের, এই গিলমান এই বার্মাকিদের পরিচয় সম্পর্কে বলছে যে বার্মাকি উজিরদের পূর্বপুরুষ হচ্ছে জাফর বার্মাক। খুব সুন্দর কথা, যে বার্মাকি উজিরদের পূর্বপুরুষ
জাফর বর্মক। তিনি ছিলেন খোরাসানের অধীনস্থ একটা বলক নামক জায়গার বৌদ্ধ মন্দিরের প্রধান পুরোহিত। এখানে একটি কথা তোমরা স্মরণ রেখো, যারা বৌদ্ধ মন্দিরের পুরোহিত মানে ধর্মযাজক, তাদের উপাধি ছিল বার্মাক। তাহলে জাফর হলো প্রকৃত নাম, উনি পুরোহিত থাকার কারণেই ওনার নাম হলো বার্মাক। তাহলে তখন থেকে জাফর বার্মাক নাম পরিচিত হয় সমাজ ইতিহাসে। এখন জাফর বার্মাক কিভাবে এই সিরিয়ায় আসলো, দামেস্কে আসলো এবং কিভাবে এখানে এসে এই বার্মাক পরিবারটি নিজেদের প্রতিষ্ঠা করলো, এই বিষয়টি আমাদের একটু খেয়াল করলে বুঝতে পারবো। দেখো, মানুষের যদি ইচ্ছা শক্তি প্রবল হয় তাহলে মানুষ কোথা থেকে কোথায় যেতে পারে। জাফর বার্মাক একজন পুরোহিত। পুরোহিত হচ্ছে, আমরা সাধারণত জানি, খুব ভদ্র নরম। তারপরে ঘটনাক্রমে সে বন্দী হয়। বন্দী হওয়ার পরে সেই খোরাসান থেকে এই দামেস্কে চলে আসে, তাকে নিয়ে আসা হয়। আসার পরে নিজের দোষ ত্রুটি সবগুলিকে আহ, ঢেকে উনি হচ্ছে কিভাবে এই দামেস্কে সে রাষ্ট্র ক্ষমতার প্রধান উজির পদে অধিষ্ঠিত হতে পারে এবং হয়েছে। তো এই কথাগুলো আমরা একটু আলোচনা করলে দেখব যে তাহলে কিভাবে আসলো। ওই সময় 705 খ্রিস্টাব্দে দামেস্কের খলিফা ছিল আল ওয়ালিদ। আর এই ওয়ালিদের রাজত্বকালে বা সময় কুতাইবা ইবনে মুসলিম উনার হলে সেনাপতি। আল ওয়ালিদের সেনাপতি হচ্ছে কুতাইবা ইবনে মুসলিম। তখন এই কুতাইবা বিন মুসলিম হচ্ছে ঈশা বিজয়ের জন্য যুদ্ধ করছিল। এই যুদ্ধ চলাকালীন সময়ে যুদ্ধ বন্দী হিসাবে জাফর বার্মাক, তার স্ত্রী ও তার পুত্র খালিদ, তিনজন লোক বন্দী হয়ে আসে। বন্দী যখন হয়, যুদ্ধবন্দী হয়, তখন তারা যুদ্ধবন্দী হিসাবে কিন্তু দামেস্কে আসে। এটুকু তো আমরা বুঝতে পারছি। দামেস্কে আসার পরে এই জাফর বার্মাক কৌশলে তার জীবন রক্ষার্থে স্ত্রী পুত্রর ভবিষ্যৎ চিন্তা করে ধর্ম ত্যাগ করলো। কোন ধর্ম? উনি ছিল বৌদ্ধ মন্দিরের পুরোহিত, ধর্মযাজক। এই বৌদ্ধ ধর্ম পরিত্যাগ করে উনি ইসলাম ধর্ম গ্রহণ করলো। আর এই শর্তেই উনি মুক্তি পেল। তাহলে আমরা সহজ কথা যদি বলি, জাফর বার্মাক তার স্ত্রী পুত্র সহ যুদ্ধে বন্দী হয়। কোন যুদ্ধে? এশিয়া বিজয় করার জন্য খলিফা আল ওয়ালিদ তার সেনাপতি কুতাইবা ইবন মুসলিমকে পাঠায়। এই যুদ্ধ চলাকালীন সময়ে জাফর বার্মাক তার স্ত্রী ও পুত্র সহ গ্রেপ্তার হয়, যুদ্ধবন্দী হয়। হওয়ার পরে তারা খোরাসান থেকে কোথায় চলে আসে? বলক থেকে কোথায় চলে আসে? দামেস্কে। খলিফা আল ওয়ালিদের রাজত্বে চলে আসে। এসে তারা বৌদ্ধ ধর্ম পরিহার করলো এবং ইসলাম ধর্ম গ্রহণ করলো। এইটুকু নিশ্চয় আমরা বুঝতে পারলাম। পরবর্তীতে জাফর পরিবার আব্বাসীয় আন্দোলনে, অর্থাৎ ওই আল ওয়ালিদের পরে, আল ওয়ালিদ ছিল উমাইয়া শাসক, এই উমাইয়া শাসকদের বিরুদ্ধে আব্বাসীয়রা আন্দোলন করেছিল। সে আন্দোলনটা অত্যন্ত কঠিনভাবে হয়েছিল। এই আন্দোলন সম্পর্কে আমরা কিন্তু পড়েছি বিগত সময়ে। এই আন্দোলনের মূল নেতা ছিল কে? আবুল আব্বাস আচ্ছাপ্পা। যাই হোক, আন্দোলন চলাকালীন সময়ে এই জাফর বার্মাক এবং পুত্র খালিদ আব্বাসীয় আন্দোলনকারীদের সাথে যোগ দেয়।
অর্থাৎ উমায় আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয়। এই বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে হুমায়ুন যখন পরাজিত হয়ে যায়, আব্বাসের জয়লাভ করে। আর আব্বাসের খলিফারা তখন জাফর বার্মাক ও তার পুত্রকে একজন ভালো মানুষ হিসাবে বা তাদের কৃতিত্ব, বীরত্ব, যুদ্ধ কৌশল এইসবগুলি দেখে মুগ্ধ হয়। প্রিয় শিক্ষার্থী, এই কথাগুলি বুঝতে পারলাম? বার্মাকিদের অবদান সম্পর্কে যদি আমরা একটু ছোট্ট কথায় বলি, তাহলে আমরা বলতে পারি যে আব্বাসীয় শাসন আমলে যতগুলি শাসনকর্তা ছিল, শাসক ছিল, খলিফা ছিল, তন্মধ্যে খলিফা হারুন রশিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার রাজত্বকালকে গৌরবান্বিত, মহিমান্বিত এবং স্বর্ণোজ্জ্বল স্বর্ণাক্ষরে লেখা রাখার জন্য যে প্রশংসা কুড়িয়েছিল, এর অর্ধেক ভাগীদার হচ্ছে এই বার্মাকিরা। বার্মাকিরা তার যুদ্ধে যেমন সহযোগিতা করেছে, প্রশাসনিক কাজে সহযোগিতা করেছে, জনকল্যাণে কি করতে হবে পরামর্শক হিসেবে কাজ করেছে, যার কারণে তাদের অবদান আমরা কখনোই ভুলতে পারবো না। এই প্রসঙ্গে তৎকালীন সময়ে সুনামধন্য একজন ঐতিহাসিক গবেষক সৈয়দ আমির আলী, আমরা সবাই নাম জেনে থাকবো। তিনি বলছে, দেখো সুন্দর কথা কিন্তু একটা দামি দাঁড়ি কমা কোনো বাদ দেওয়া যাবে না, পুরোটাই এভাবে লিখতে হবে। একটানা 17 বছর বার্মাকি পরিবার বিশ্বস্ততা ও অসাধারণ দক্ষতা দ্বারা এই রাজবংশের, মানে কোন রাজবংশ? আব্বাসীয় বংশ, রাজবংশের সেবা করেছে। সেবা করতে গেলে সব কিছুই পড়ে, তোমার যুদ্ধ বলো, প্রশাসনিক সহযোগিতা বলো, কৌশল বলো, পরামর্শ, সবকিছু এই সেবা করেছে বার্মাকিরা। তাহলে বার্মাকিরা হচ্ছে আব্বাসীয় শাসন প্রতিষ্ঠা থেকে শুরু করে বিভিন্ন খলিফাদের আমলে তারা তাদের যে কার্যক্রম করেছে, তার মধ্যে সেই কার্যক্রমগুলি ছিল খুব নিষ্ঠার সহিত করেছে, বিশ্বস্ততার সাথে করেছে, আনুগত্য ছিল অবিচল, যার কারণে তাদের অবদান আমরা কখনোই ভুলতে পারবো না। কিন্তু বার্মাকি পরিবারের বা বার্মাকি উজিরদের ভাগ্যে একটা টান পড়ে যায় কখন? যখন খলিফা হারুন রশিদ চিন্তা করলেন যে এখন বর্তমানে আমরা লক্ষ্য করছি বার্মাকিদের প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য সবকিছু চরম পর্যায়ে পৌঁছে গেছে। একটা পর্যায়ে হয়তো এরা আমাদেরকে হটায়ে তারা রাষ্ট্র ক্ষমতা নিতে পারে, এই সন্দেহ থেকেই এত তাদের অবদান থাকা সত্ত্বেও খলিফা হারুন রশিদ তাদের হলো ধ্বংস সাধন করতে সক্ষম হয় বা ধ্বংস সাধন করেন। তাহলে এখানে আমরা একটি জিনিস উপলব্ধি করতে পারছি যে রাষ্ট্র ক্ষমতা কিন্তু বড় একটা ক্ষমতা। দেখো খলিফা হারুন রশিদের রাজত্বকালে যে প্রভাব প্রতিপত্তি অর্জন করেছে তারা আদির সময়ে, মনসুরের সময়ে, এটা চূড়ান্ত একটা রূপের দিকে যাচ্ছিল, এটা উপলব্ধি করতে পেরেই দূরদর্শী খলিফা হারুন রশিদ তাদের পতন ঘটেছিল, তাদের ধ্বংস সাধন করেছিল। এখন এই বার্মাকি পরিবারের বা বার্মাকি উজির পরিবারের সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। এর কতজন সদস্য ছিল? আমরা প্রথমে জেনেছি যে তারা জাফর বর্মাক, তার পুত্র আর স্ত্রী নিয়ে মাত্র তিনজন লোক এদেশে এসেছিল, তামিলকে এসেছিল। পরবর্তী পর্যায়ে জাফর বর্মাকের আরো পুত্র হয়, নাতিপুতি হয়, এরা হচ্ছে এই উজির পরিবারের সদস্য। তার মধ্যে প্রথমত আমরা জাফর বর্মাককে আমরা বলছি যে বার্মাক বা বার্মাকি পরিবারের পূর্বপুরুষ। এরপরে আসছে তার পুত্র, সুযোগ্য পুত্র, দূরদর্শী, রণকৌশলী, সাহসী,
হচ্ছে খালিদ ইবনে বার্মাক। ইনি খালিদ ইবনে বার্মাক আব্বাসী আন্দোলনের শুরুতেই যথেষ্ট ভূমিকা পালন করেছিল। পরবর্তী পর্যায়ে খালিদ ইবনে বার্মাকের পুত্র ইয়াহইয়া ইবনে খালিদ ইনিও যথেষ্ট ভূমিকা পালন করেছিল। এই ইয়াহইয়া ইবনে খালিদ এক পর্যায়ে প্রধান হুজুরের পদ অলংকৃত করেছিল। এটা কি ছোটখাটো কথা? এরা যদি পারে ভিনদেশ থেকে এসে আমরা কেন পারবো না? আমাদের জীবনটা ছোট্ট, কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠিত হতে গেলে যা যা করণীয় তাই করতে হবে। এখন কষ্ট করবা, ভবিষ্যতে আরাম পাবা। এখন আরাম করলে ভবিষ্যতে এমন ব্যারাম হবে যে ব্যারাম সারবে না। সুতরাং পরিশ্রম করবা, ভালো মতো লেখাপড়া করবা। ওকে? এখন ইয়াহয়া ইবনে খালিদ এর ৪ জন পুত্র ছিল। ৪ জন পুত্রের মধ্যে ফজল কিন্তু দূরদর্শী ছিল, বুদ্ধিমান, কৌশলী। ইনি কিন্তু প্রধানমন্ত্রী বা প্রধান উজির হয়েছিল। আর বাকি যে জাফর, মুসা এবং মুহাম্মদ, এই বাকি ৩ পুত্র তেমন উল্লেখযোগ্য ভূমিকা না রাখতে পারলেও তারা রাষ্ট্রীয় কাজে সহযোগিতা করেছিল আত্মা দিয়ে, কোনো কার্পণ্য করে নাই। তাহলে আমরা সংক্ষেপে একটা বার্মাকি উজির পরিবারের সদস্যদের সম্পর্কে জানলাম। আশা করি এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা হয়নি। যদি কোনো সমস্যা হয় ক্লাসের পরে তোমরা আমার সাথে আবার দেখা করবা। আমি তোমাদের এই বিষয়টি আবার পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করব। আমি বারবারই বলছি আমি কিন্তু স্ট্রোকের রুগী, সুতরাং আমার কথাবার্তার মধ্যে জড়তা আসতে পারে, এটা শারীরিক অক্ষমতার কারণে। ওষুধ চলছে, তোমরা দোয়া করো যাতে আমার কণ্ঠটা পূর্বের মতো হয়ে যায়। আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন আমাকে রোগ মুক্তি দেয়। যাই হোক, এখন আমরা যে কথাটা বলছি যে বার্মাকিদের উত্থান, আর যাই হোক আমরা এতক্ষণ যতটুকু আলোচনা করলাম, এই আলোচনার শেষ কথা হলো বলা যায় যে এই আন্দোলনে যোগদান করে বার্মাকি পরিবারের ভাগ্য খুলে, যে কথা আমরা বলতে পারি। আন্দোলনে যদি যোগদান না করতো, যদি আব্বাসীয়রা হেরে যেত যুদ্ধে, তাহলে তাদের ভাগ্য খুলতো কিনা সন্দেহ। এই জন্য বলা হচ্ছে এই আন্দোলনে যোগদান করেই বার্মাকি পরিবারের ভাগ্য খুলে যায়। আব্বাসীয় আন্দোলন থেকে শুরু করে এই বংশের প্রতিষ্ঠা, অর্থাৎ আন্দোলন যখন শুরু তখন তাদের ভূমিকা ছিল, এই বংশের প্রতিষ্ঠা করতে যা যা প্রয়োজন তা করেছিল, বিরোধীদের বিদ্রোহ দমন করেছিল এবং প্রশাসন পরিচালনায় বার্মাকিদের অবদান ছিল গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। এই কথার মধ্যে কিন্তু সব কথা আছে যে বার্মাকিরা আব্বাসীয় আন্দোলনে কি ভূমিকা রেখেছিল এবং বিদ্রোহ দমন করার জন্য কি কাজ করেছিল, প্রশাসনের সহযোগিতা করার জন্য কি করেছিল, যুদ্ধ ইত্যাদি। এই কথাগুলি, এই কথাটা কিন্তু মনে রাখবা। বিশেষ করে খলিফা হারুনুর রশিদ ইসলামের ইতিহাসে যে উজ্জ্বল অধ্যায়ের সূচনা করেন, অর্থাৎ স্বর্ণযুগের সূচনা করেন, এই করাতে উনার যে অবদান ছিল তার তার থেকে কম অবদান কিন্তু বার্মাকিদের ছিল না। তাদের অবদান অগ্রগণ্য ছিল। দীর্ঘ ১৭ বছর, একটানা ১৭ বছর শাসনকার্য পরিচালনা করতে যেয়ে বার্মাকিদের সাহায্য সহযোগিতা নিয়েছে, আনুগত্য যারা ছিল সেটা প্রমাণ করা হয়েছে। বার্মাকিরা তাদের নিষ্ঠা, আত্মত্যাগ, অসাধারণ কর্ম নৈপুণ্যের কথা ভোলার নয়। এই তাদের আত্মত্যাগ, নিষ্ঠা, আনুগত্য ও অসাধারণ যে কর্মনৈপুণ্য, এর কারণে কিন্তু খলিফা হারুন রশিদ এর শাসনকে স্বর্ণযুগ বলা হয়। ক্লিয়ার? আশা করি এ পর্যন্ত তোমরা ভালো মতো নিতে পেরেছো। এই ভিডিওটা, এই ক্লাসটা পরবর্তীতে আবার দেখবা। তারপরে কোনো জায়গায় কখনো কোনো সমস্যা হলে তোমাদের জন্য আমার দ্বার খোলা, যখন ইচ্ছে তখন আসবা।
বা ফোন করবা, কলেজে দেখা করবা। আমি তোমাদের বিষয়টা যতদূর আমার সাধ্য আছে আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। এখন বার্মাকিদের উত্থান, দেখো উত্থান টাইপের যে এতক্ষণ পর্যন্ত তারা আন্দোলন করলো, বার্মাকে আব্বাসীদের ক্ষমতায় আসীন করলো, বসালো, ভূমিকা রাখলো, করার পরে চূড়ান্ত রূপ হচ্ছে তারা যখন এই শাসন ক্ষমতার ভাগ পাবে তখনই তো উত্থান হবে। রাষ্ট্রের একজন চৌকিদারও কিন্তু রাষ্ট্র ক্ষমতার অধিকারী, বাট প্রধানমন্ত্রী থেকে আর চৌকিদারের তফাৎ নাই। একটি আব্বাসীয় বংশের উজির হওয়া, প্রধান পদ উজির, একটা উজিরের পদ পাওয়া এটা ছোট কথা। বার্মাকেরা কিন্তু সেই উজির পদ দখল করে ছিল। জাফর, বললাম আগে, জাফর বার্মাকের পুত্র খালিদ ইবনে বার্মাক আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠার উষালগ্ন থেকে শুরু থেকেই হচ্ছে অগ্রণী ভূমিকা পালন করেছে। অর্থাৎ তার কর্মদক্ষতা, রণকুশলতা এবং সার্বিক সহযোগিতা করে উমাইয়া বিরোধী আন্দোলনে আব্বাসদের পক্ষে কাজ করে উমাইয়াদের পতন ঘটাতে সক্ষম হয়েছিল। তিনি প্রথমে যুদ্ধের পরে আবু মুসলিমের সেনাবাহিনীতে বা বাহিনীতে যোগদান করে। কে যোগদান করে? খালিদ বার্মাক। আব্বাসীদের বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করে, যুদ্ধে অংশগ্রহণ করে এবং রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় সবকিছু সরল অন্তঃকরণে আত্মনিয়োগ করেছিল, যার কারণে আব্বাসীয় খলিফা তাদের প্রতি খুশি হয়ে, বিশেষ করে খালিদের প্রতি খুশি হয়ে, আব্বাসীয় খলিফাদের প্রথম খলিফা হচ্ছে গিয়ে আবুল আব্বাস আদ ছাপ্পা, যার শাসনকাল ছিল 750 থেকে 754 সাল খ্রিস্টাব্দ। এই কয়েক বছর শাসনকালে তিনি এই খালিদ বার্মাকে তার কার্যকলাপে, তার যুদ্ধে বা সমস্ত কাজে খুশি হয়ে তাকে রাজস্ব বিভাগের প্রধান কোষাধ্যক্ষ নিয়োগ, কোষাধ্যক্ষ মানে হিসাব রক্ষক, ক্যাশিয়ার নিযুক্ত করেন। তাহলে এই যে শুরু হলো তাদের রাজনৈতিক পদ পাওয়া, ক্ষমতা পাওয়া, এইভাবে যে পরিবারের উত্থান শুরু হয়। পরবর্তী পর্যায়ে খলিফা মনসুর 754 পর্যন্ত ছিল কে? হচ্ছে আবুল আব্বাস আস-সাপ্পা, এবং 754 সালে খলিফা মনসুর, বেশি দিন না, 54 থেকে 55 75 এই কয় বছর, 54 থেকে 55 রাজত্বকালে খলিফা থাকা পর্যন্ত খালিদ ওই পদে মানে কোষাধ্যক্ষ পদে বহাল ছিলেন। কি কথা বুঝতে পেরেছো? তাহলে আবুল আব্বাস আস-সাপ্পা তাকে যে প্রধান কোষাধ্যক্ষ নিয়োগ করল রাজস্ব বিভাগের, এই পদটা খলিফা মনসুরের সময়তেও বহাল ছিল। পরবর্তী পর্যায়ে মনসুর তাকে মেসোপটেমিয়ার শাসনকর্তা নিয়োগ করেছিল। মেসোপটেমিয়া হচ্ছে দুই নদীর মধ্যবর্তী জায়গাটাকে মেসোপটেমিয়া বলা হয়। বর্তমান ইরাকে যে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী আছে, এই দুই নদীর মধ্যবর্তী একটা জায়গা ফাঁকা, সেই জায়গাটাকে বলা হয় মেসোপটেমিয়া। ওই জায়গার হচ্ছে শাসনকর্তা নিয়োগ করেছিল। 765 খ্রিস্টাব্দে সফলভাবে একটা ঘটনা ঘটে। সে ঘটনাটা হচ্ছে যে সিয়া বিদ্রোহ হয় 765 খ্রিস্টাব্দে। সিয়া বিদ্রোহ হয়। সিয়া কারা আমরা এই ফাঁকে একটু জেনে নিই। সিয়া হচ্ছে আরবি শব্দ। সিয়া এর অর্থ হলো দল, সমর্থক বা অনুসারী। ইসলামের ইতিহাসে সিয়া বলতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
জামাতা হযরত আলী এর সমর্থকদের সমন্বয়ে গঠিত দলকে বোঝায়। তাহলে কি মোট কথা আমরা বলতে পারি যে হযরত আলীর সমর্থকদেরকে শিয়া বলা হয়। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ শিয়া হচ্ছে একটি গোষ্ঠী বা দল যারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হযরত আলী এর সমর্থক হিসাবে কাজ করেছিল এবং তারা মনে করত একমাত্র বৈধ উত্তরাধিকারী হলো হযরত আলী, আর তারাই হচ্ছে ইমামতে বিশ্বাসী। তারা মনে করে ইমাম স্বর্গীয়ভাবে নিয়োগপ্রাপ্ত, অর্থাৎ ইমাম আল্লাহর পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত। এই শিয়ারা হচ্ছে মসুলে একটা বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহ দমন করার জন্য খলিফা খালিদকে প্রেরণ করে। খালিদ কিন্তু এই বিদ্রোহ অত্যন্ত সফলতার সাথে শেষ করে, যুদ্ধে জয়লাভ করে, শিয়াদের পরাজিত করে। আর এই করার ফলে খলিফা তাকে তাবারিস্তান এর হচ্ছে শাসনকর্তা নিযুক্ত। তাহলে কি হলো? প্রথমে হলো কোষাধ্যক্ষ, তারপরে হলো মেসোপটেমিয়ার শাসনকর্তা, তারপরে হলো তাবারিস্তানের শাসনকর্তা। এই যে উন্নতি ক্রমান্বয়ে ঘটছে, এই করতে করতে একটা সময় তারা উজির পদে চলে আসবে। মজার ঘটনা হলো যে খলিফা মাহাদির রাজত্বকালে 775 থেকে 85 খ্রিস্টাব্দ খালিদ গ্রিক সাম্রাজ্ঞী হচ্ছে আইরিন বিদ্রোহ ঘোষণা করেছিল। খলিফা মাহাদির শাসনকালে গ্রিক সম্রাজ্ঞী আইরিন হচ্ছে বিদ্রোহ ঘোষণা করেছিল। এই বিদ্রোহ ঘোষণা যখন করে তখন তাকে দমন করার জন্য খালিদকে খলিফা মাহাদি হচ্ছে যুবরাজ হারুনকে সাহায্য করার জন্য, হারুন তখন ওই তোমার গ্রিক সাম্রাজ্যকে পরাজিত করার জন্য যুদ্ধে প্রস্তুত ছিল এবং তাকে সহযোগিতা করার জন্য মূলত খালিদ বর্মাকে পাঠানো হয়েছিল। খালিদ বর্মা হারুন রশিদকে খুব সুন্দরভাবে সাহায্য সহযোগিতা করেছিল। করে যেহেতু জয়লাভ করলো, তখন এর পুরস্কার হিসাবে তাকে তার উপদেষ্টা নিযুক্ত করলো। পুরস্কার স্বরূপ মাহাদি তাকে খালিদকে তার উপদেষ্টা, তাকে কোষাধ্যক্ষ, তারপরে প্রদেশের শাসনকর্তা হতে হতে উপদেষ্টা পদে নিযুক্ত করলো। এই যে উন্নতি হচ্ছে, এই উন্নতি হতে হতেই তারা উজির পরিবারের থেকে ধাবিত হবে। উপদেষ্টা নিযুক্ত করলো। এভাবে তাদের প্রভাব ধীরে ধীরে বাড়তে থাকে, তাদের ঐশ্বর্য বাড়তে থাকে। বার্মাকি উজির পরিবারের সূচনা। কারণ সূচনাটা কিভাবে হলো এটুকু আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। অর্থাৎ বার্মাকি যে পরিবার এসেছিল, খালিদ বর্মা, জাফর বর্মা, খালিদ বর্মা, ইয়াহিয়া বর্মা, ফজল, মুসা, জাফর, মুহাম্মদ, এদের মধ্যে কে কোন ভাবে প্রধান উজির হলো সে নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি। একটু মনোযোগ সহকারে শুনো। খালিদ বিন বার্মাকের সুযোগ্য পুত্র, আমরা যখন বংশ পরিচয় দেখি তখন আমরা দেখেছি যে জাফর বার্মাকের পুত্র খালিদ বর্মা, আর খালিদ বার্মাকের পুত্র ইয়াহিয়া বার্মাক, নাকি? আমরা দেখেছি এই ইয়াহিয়া বার্মাক এর সময় বিখ্যাত বার্মাকি উজির পরিবারের সূচনা হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে খালিদ বার্মাকের পুত্র ইয়াহিয়া এর
রাজত্বকালে বা সময়কালে, নট রাজত্বকাল, সময়কালে বিখ্যাত বার্মাকি উজির পরিবারের সূচনায়। তাহলে আমরা একটা কথা পরিষ্কার হলাম, যদি আমাদেরকে প্রশ্ন করে যে বলতো বার্মাকি উজির পরিবারের সূচনা কার হাত ধরে হয়েছে, তাহলে আমরা বলতে পারি দুইভাবে। একভাবে বলতে পারি যে হচ্ছে ইয়াহিয়া ইয়াহিয়া বার্মাকের হাত ধরে, আবার বলতে পারি যে খালিদ বার্মাকির পুত্র ইয়াহিয়ার হাত ধরে হচ্ছে বার্মাকি উজির পরিবারের সূচনা হয়েছিল। আশা করি এ পর্যন্ত আমরা নিতে পারলাম। নিতে চেষ্টা করতে হবে। খলিফা মাহদী তাকে ইয়াহিয়া বার্মাককে হচ্ছে খুশি হয়ে খলিফা মাহদী তাকে পুত্র হারুন রশিদের গৃহশিক্ষক নিযুক্ত করেন। হারুন রশিদ গৃহশিক্ষক নিযুক্ত হওয়ার পর তার আচার আচরণ এবং পাঠদানের বিষয়াদি উপলব্ধি করে হারুন রশিদ এই ইয়াহিয়াকে বলতো পিতা বলে সম্বোধন করত। তাহলে একজন শিক্ষকের প্রতি যে সম্মান খলিফা হারুন রশিদ দেখিয়েছে বা মাহাদি দেখিয়েছে, এটা ইতিহাসে স্মরণীয়। এরই মধ্যে ঘটনা ঘটল 785 খ্রিস্টাব্দে মাহাদির মৃত্যু হলো। 785 খ্রিস্টাব্দে মাহাদির মৃত্যু হয়ে গেল। মৃত্যুর আগে উনি ঘোষণা করে গেছিলেন যে হারুন রশিদ হলো খলিফা হবে, বাট হারুন রশিদকে খলিফা না করে মাহাদির মৃত্যু পরে হাদি হলো সিংহাসনে, খলিফা হলো। সিংহাসনে বসে পিতা যে বলে গেছিল, অর্থাৎ মাহাদি যে বলছিল যে হারুন রশিদ হবে খলিফা, এই এই মনোনয়ন তিনি অগ্রাহ্য করলো, উপেক্ষা করলো। এটাকে গ্রহণ না করে নিজের পুত্রকে অর্থাৎ জাফর, তার পুত্রের নাম ছিল জাফর, জাফরকে মনোনীত করার চেষ্টা করে। এই চেষ্টা করার ফলে রাজমাতা খাইজুরান এবং ইয়াহিয়া এর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। দুইজন দুই পক্ষে চলে যায়, অর্থাৎ এখান থেকে বলা যায় তাদের মধ্যে রাষ্ট্রদ্রোহের একটা সূচনা হয়। পরবর্তী পর্যায়ে খলিফা হাদি বিরক্ত হয়ে, ক্ষুব্ধ হয়ে ইয়াহিয়াকে বন্দী করে, কারারুদ্ধ করে। পরবর্তী পর্যায়ে যখন 1 বছর পরে খলিফা হারুন রশিদ ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পর খলিফা হারুন রশিদ হচ্ছে তোমার ইয়াহিয়াকে মুক্ত করে দেন। ইয়াহিয়া যে বন্দী ছিল মুক্ত করে দিল, এবং শুধু মুক্তই করলো না, প্রধান উজির পদে নিযুক্ত করতে সক্ষম হয়েছিল। আর এভাবেই বার্মাকি উজির পরিবারের সূচনা হয়, অর্থাৎ ইয়াহিয়ার হাত ধরে বার্মাকি উজির পরিবারের সূচনা হয়। পরিবার বলা হচ্ছে এই কারণে ইয়াহিয়া বার্মাকির পরেও ফজল উজির হয়েছিল। পরিবারের অনেকে উজির হতে চেষ্টা করেছে, হয়েছিল। এই জন্য পরিবারটাকে বার্মা